দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা, সার কারখানায় বন্ধ উৎপাদন। আমরা সিরিয়াল দিয়া গ্যাস পাইতাছি না, 120 টাকা নাহলে 130 টাকা সর্বোচ্চ গ্যাস ঢুকতে আছে। পাম্পে গেলে দেখি যে গ্যাস নাই, কত পেশেন্ট নাই, বন্ধ। গতকালকেও আসছিলাম, গতকালকেও দেখলাম সেম সিরিয়াল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বন্যার কারণে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 27 জুলাই থেকে, শিগগিরই জানানো হবে নতুন সময়সূচি। চট্টগ্রামে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চলতি মাসে আক্রান্ত 356 জন। চাপ সামাল দিতে হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা। প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, স্পিড রেট বেড়েছে। এই রোগীগুলোকে আমরা যুক্তি দিই। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছে পুরো খবরে। সরবরাহ কমায় চট্টগ্রামে দেখা দিয়েছে গ্যাস সংকট। সিএনজি রিফুয়েলিং স্টেশনে লেগে আছে গাড়ির দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা। আবাসিক এবং শিল্প খাতেও সংকট বাড়ছে। এরই মধ্যে সিইউএফএল সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র এবং ফিলিং স্টেশনও বন্ধের উপক্রম। দিনভর চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে এমন চিত্র। বিশেষ করে দুপুরের পর থেকে সিএনজি চালিত যানবাহনের লাইন দীর্ঘ হতে থাকে। পাম্পে গ্যাসের চাপ কম, ফলে রিফুয়েলিংয়ে লাগছে দীর্ঘ সময়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাননি বলে অভিযোগ অনেক চালকের। পাম্পও সিরিয়াল দিয়া গ্যাস পাইতাছি না, 120 টাকা নাহলে 130 টাকা সর্বোচ্চ গ্যাস ঢুকতে আছে। আমাদের গ্যাস ঢুকে ট্যাঙ্কের ভিতরে 300 থেকে 350 টাকার। আজকে প্রায় 2-3 দিনের মতন আমাদের গ্যাসের সংকট বেশি। পাম্পের মালিকেরা বলতেছে গ্যাস 16 গ্যাসের সাবসিডি একটু কম। দৌড়াদৌড়ি করি, যেখানে খোলা পাই ওখানে দৌড়ে আসি গ্যাসের জন্য। তারপরও 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা দাঁড়াই থাকতে হয়। দুইটা ঘুরে আসছে, ওই 4 স্টার আছে এখানে সিআরবির দিকে, এটাও সমস্যা। এখানে আসছে অনেক লাইন। গতকালকেও আসছিলাম, গতকালকেও দেখলাম সেম সিরিয়াল, বাট গ্যাসের প্রেশার কম থাকার কারণে একেবারে অনেকক্ষণ সময় ঘুরতে হয়েছে। আজকেও এখানে প্রায় 15-20 মিনিট ধরে বসেছিলাম সিরিয়ালে। এখন ডিসিতে প্রায় গ্যাসের প্রেশার একেবারেই কম। সংকটের প্রভাব পড়েছে সিএনজি রিফুয়েলিং স্টেশন এবং শিল্প কলকারখানায়ও। এমনকি আবাসিকও দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের অভাবে বন্দরনগরের কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। পাম্পের অবস্থা খুব খারাপ। এখানে টাইগের পাশে ওই সাইডে এটা বন্ধ, সেরবি এটা বন্ধ, তারপর মালানা গ্যাস পাম্প বন্ধ, তারপরে আব্দুলমুর এটা বন্ধ, তাসফিয়া বন্ধ। তেলের সময় আমাদের সেম সংকট দেখা দিচ্ছে। তেলের জন্য আমরা দিনের পর দিন লাইন ধরছি, পরবর্তী তেলের দাম বাড়ছে, তেল আমরা অ্যাভেলেবল পাইছি। এখনও সেম সংকট দেখা দিচ্ছে। এখন কিছুদিন পর দাম বাড়লে আমরা তখন অ্যাভেলেবল গ্যাস পাবো, আমার এটা মনে হচ্ছে। 22 তারিখ বন্ধ হয়েছে, 22 তারিখের পর থেকে খুলে, রাত্রে 2-3 ঘন্টা খুলে আবার বন্ধ করে দেয়। গ্যাস পাম্পে গেলে দেখি যে গ্যাস নাই, কত পেশেন্ট নাই, বন্ধ। তো এখন আমরা মনে করেন বন্ধ হলে কীভাবে গাড়ি চালাবো বা কীভাবে ভাড়া মারবো? ভাড়া না মারতে পারলে তো আমাদের ইনকাম নাই। ওটা তো বদ্ধ আছিল, এটা আজকে খোলো না, চাপ একটু কমে গেছে। এই দুটোটাই বদ্ধ আছিল, এটা আবার শুনতে আছি আজকে 3-4 দিন মিলে বদ্ধ থাকবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের দাবি, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে কমেছে গ্যাসের সরবরাহ। সংকটের কারণে সিইউএফএলে সার উৎপাদন বন্ধ, গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র এবং ফিলিং স্টেশন বন্ধের উপক্রম। আমাদের মেন লাইনে কর্ণফুলী থেকে যে গ্যাসটা আসে ওটা আমরা কম্প্রেস করেই তো আমরা সাপ্লাই দিই, কিন্তু হচ্ছে এখন আমাদের গ্যাসটা আসতেছেই কম, তো যার ফলে আমরা ডেলিভারিটাও কম দিতে পারতেছি। এনজিতে কোনো সমস্যা হয়েছিল, বন্যা হয়েছিল না, বন্যার পর থেকে নাকি ওখানে কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেজন্য একটু লাইনে গ্যাস কম আছে। এখন অনেক ফার্ম বন্ধ, কিন্তু আমরা মোটামুটি যা পাইতেছি তা আমরা দিতেছি আর কি। চট্টগ্রামে গ্যাসের দৈনিক 400 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে দুদিন ধরে সরবরাহ হচ্ছে 225 মিলিয়ন ঘনফুট। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, সংকট তো তীব্র। নগরবাসী রান্নাবান্না কিভাবে করছেন? গ্যাস সংকটে যানবাহন চলাচলের কি অবস্থা, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, এখন কিন্তু দুর্ভোগ আরো বেড়েছে। অর্থাৎ যেহেতু অফিস আদালত শেষ হয়েছে, যারা বাসায় ফিরছেন তাদের কিন্তু এখন গ্যাসের একটা প্রয়োজন রয়েছে। আপনি দেখছেন আমি কদমতলী মোড়ে রয়েছে একটি
গ্যাস স্টেশনে দেখছেন দীর্ঘ আসলে লাইন, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি সিএনজি অটোরিকশার আসলে দীর্ঘ লাইন আমরা দেখছি। অনেকেই বলছেন তারা এক একটি পাম্প ঘুরে এসে কিন্তু এখানে দাঁড়িয়েছেন, অর্থাৎ 2-3টি পাম্প ঘুরেছেন অনেকে। আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করব। একটু যদি আসলে বলেন অন্যান্য পাম্পের কি অবস্থা, আপনি কতক্ষণ আসলে ঘুরেছেন? আমি 4টা পাম্পে গেছিলাম, 4টা পাম্পে গিয়ে অনেক জাম ছিল, অনেক দীর্ঘ জ্যাম। এই জন্য নামাতে এখানে চলে আসছে আর কি। সমস্যাটা কি? সমস্যাটা গ্যাস নাই বলতেছে আর কি, লাইনের গ্যাস নাই এই জন্য বলতেছে আর কি। শুনছিলেন যে এই চালক আসলে তিনি 3 থেকে 4টি পাম্প ঘুরে এসে আসলে এই জায়গাটিতে দাঁড়িয়েছেন এবং এখান থেকে গ্যাস নেওয়ার তিনি আসলে চেষ্টা করছেন। একই অবস্থা আমরা দেখছি বাসা বাড়িতে আসলে তাদের যে রান্নাবান্না সেটি আসলে অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। তারা বলছেন, গৃহিণীরা বলছেন যে আসলে চাপ অনেকটাই কম। অন্য সময় তাদের রান্নাবান্না করতে যেই সময়টু লাগতো এখন আসলে তার চেয়ে বেশি আসলে সময় লাগছে। এর পাশাপাশি আসলে যেহেতু কলকারখানা গ্যাসের উপর নির্ভরশীল, সেখানেও কিছুটা প্রভাব পড়ছে। আমি একটু কথা বলতে চাই, আসলে কয়টি পাম্প ঘুরেছেন, অন্য পাম্পের কি অবস্থা? পাম্পের তো অনেক অবস্থা জাম। কালকে রাতেও নিচে অনেক কষ্ট হয়েছে, 2 ঘন্টা লাইনে তাকিয়ে গাড়ির গ্যাস নিতে হচ্ছে, কষ্ট অনেক এই 4-5 দিন ধরে। কেন, সমস্যাটা কি বলছে? কিছু তো বোঝা যাচ্ছে না, কি বলবো এখন। আসলে সবাই আসলে বুঝতে পারছে না কি কারণে এই সমস্যাটি। সবাই আসলে সিএনজি গ্যাস স্টেশনে এসেই তারা আসলে এই ভোগান্তিটিতে আসলে পড়ছেন। একটু যদি আসলে জানতে চাই কখন থেকে আসলে দাঁড়িয়েছেন? আমি 1 ঘন্টার উপরে হয়েছে লাইন দিচ্ছি, যে এখন চারিদিকে গ্যাসের সমস্যা। মসজিদটা গেছি, ওখানেও অনেক লম্বা লাইন। এরপরে এখান থেকে এখানে আসলাম, এখানে এসে ওই কদমতলি, পিছনে কদমতলির সিআরবির এখান থেকে লাইন দিচ্ছি। 1 ঘন্টার উপরে হয়েছে। এখন শুনছিলেন যে প্রত্যেকেই 1 থেকে 1.5 ঘন্টা, কেউ 2 ঘন্টা অন্যান্য পাম্প ঘুরে এসে কিন্তু এখানে যারা রয়েছেন তারা আসলে দাঁড়িয়েছেন। যেহেতু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই সমস্যা, গভীর সমুদ্র বন্দরে আসলে যেখান থেকে আসলে এলএনজিটা আসলে সরবরাহ হয় সেখানেই এই সমস্যাটি হয়তো এটি আসলে তারা মেরামত করার চেষ্টা করছে। আমরা যতটুকু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে আসলে শুনছিলাম, এটি আসলে যতক্ষণ না পর্যন্ত আসলে একেবারে পুরোপুরি আসলে সেরে উঠছে, চাপ যতক্ষণ না বাড়ছে ততক্ষণ কিন্তু এই যে ভোগান্তি সেটি আসলে সাধারণ মানুষকে পোহাতে হবে। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য 2026 সালের মধ্যে মাস্টার প্ল্যান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, জাতীয় অগ্রগতি ও রাজস্ব বাড়াতে কক্সবাজারকে আঞ্চলিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক হাব করতে উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কক্সবাজারকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি এই সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক ডিজিটাল হাব করা হবে। বলেন, কক্সবাজারের সার্বিক উন্নয়ন হলে তা বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। 2034 সালে যার মূল্য দাঁড়াবে $1 ট্রিলিয়ন সমতুল্য। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারকে একটি পর্যটন হাব, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্রমতে কমার্শিয়াল হাব হিসেবে পরিণত করা এবং পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের এলাকা নির্ধারণ করা। এখানে ট্রেন সার্ভিস শুরু হয়ে গেছে, এখানে ইনশাআল্লাহ 4 লেন, আবার 2টা মিলে 6 লেন করে হবে। আপনার রোড যাচ্ছে চিটাগং থেকে, এবং এটাকে আমরা পুরো রিজিওনাল একটা পর্যটনের হাব করতে চাই। চট্টগ্রামে বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা 27 জুলাই সোমবার থেকে শুরু হবে। প্রথম দিনে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, নতুন সময়সূচি তৈরি করা হয়েছে, সেটি শিগগিরই প্রকাশ করা হবে। ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে গত 8 জুলাই চট্টগ্রাম বোর্ডের অধীন 5 জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হল রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার। চট্টগ্রামে চলতি মাসের 23 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে রেকর্ড 356 জন, যা বছরের প্রথম 6 মাসের মোট সংখ্যার চেয়ে বেশি। সর্বশেষ 24 ঘন্টায়ও শনাক্ত হয়েছে 27 জন। সরকারি বেসরকারি সব হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই আশপাশের জেলা উপজেলা থেকেও আসছে অনেকে। কয়েকদিন ধরে গা ব্যথার সঙ্গে তীব্র জ্বর নিয়ে পটিয়া থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন এই রোগী। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করাতেই ধরা পড়ে ডেঙ্গু। কাঁপুনি দিয়ে জ্বর আসছিল,
এরপর একটু একটু আস্তে আস্তে বাড়তে। আমরা এখানে ভর্তি হয়েছি, ভর্তি হওয়ার সময় জ্বর ছিল বেশি, বমি ছিল, জ্বর ছিল, ব্যথা ছিল বেশি। চট্টগ্রামে চলতি মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত 23 দিনে আক্রান্ত হয়েছে 356 জন। এর মধ্যে বেশিরভাগ শিশু। শহরাঞ্চলের পাশাপাশি 15 উপজেলা এবং আশপাশের বিভিন্ন জেলা থেকেও আসছেন অনেকে। আমি মনে করছি এমনি স্বাভাবিক মানুষের জ্বর আসতে পারে, এরকম হয়েছে। এটা মনে করে আমি বাসায় রেস্ট করছিলাম, ওদিন সারা রাত রেস্ট ছিলাম। সকালবেলা দেখি জ্বর কমতেছে না, দেখতে একটু লক্ষণ খারাপ দিকে তখন আমরা প্রফেসর দেখাই, প্রফেসরের সাথে সাথে ভর্তি হয়েছে সিটাং মেডিকেলে। ওই সময় এখানে চারিদিকে পানি হওয়ার কারণে আমাদের বিল্ডিংয়ে প্রায় এখনও বর্তমানে 4-5 জন ডেঙ্গুতে আক্রান্ত আছে। আগে তো মশক নিধনের প্রোগ্রাম ছিল, এখন তো এটা নাই। পৌরসভা এলাকায় কিছু কিছু হয়। সাধারণ জ্বরকেও অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। একই সাথে জোর দেন জনসচেতনতার উপর। ডেঙ্গি ডাইরেক্টলি ব্রেন এনকেফালাইটিস হয়েছে, তো এই সমস্ত পেশেন্টগুলো আমাদের যখন এখানে ওয়ার্ডের ম্যানেজমেন্টের ফ্যাসিলিটিসের বাইরে আওতাধীন ছিল না, তখন আমরা ওইসব পেশেন্টদেরকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলাম এবং আমরা 2টা পেশেন্ট অলরেডি এনকেফালাইটিসের পেশেন্ট আইসিইউতে ম্যানেজমেন্ট পাওয়ার পরে রুগীটা ওখান থেকে ভালো হয়ে এখানে চলে আসছে। ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা। আলাদা কর্নার আছে আগে থেকেই। কারো নাক দিয়ে, মুখ দিয়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, অথবা কারো প্লাজমা লিকেজ হচ্ছে, পেটের মধ্যে পানি এসে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, প্রেশার কমে যাচ্ছে, পালস বেড়ে যাচ্ছে, স্পিরিট রেট বেড়েছে, এই রোগীগুলোকে আমরা ভর্তি দিব। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বছরের প্রথম 6 মাসে আক্রান্তের চেয়ে বেশি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। উত্তাল সাগরের ঢেউয়ে প্রতিনিয়ত বিলীন হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির সাইডারডেইল ও নয়াপাড়া এলাকার মানুষের বসতভিটা। একসময়ে কয়েকশো পরিবারের বসতি থাকলেও এখন ভাঙনে বিলীন অনেকের ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটে সাগর থেকে বালি উত্তোলনের পর একযুগে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি হারিয়ে বেড়িবাঁধ ও খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকেরই। স্থায়ী পুনর্বাসন ও পাথরের দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব এখন একনেকের অনুমোদনের অপেক্ষায়। সাগরের করালগ্রাসে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসত ভিটা। বর্ষায় চোখের সামনে ঘরবাড়ি হারানোর এই দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না উপকূলবাসীর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের সাইডারডেইল ও নয়াপাড়া এলাকা, কয়েকশো পরিবারের বসতি ছিল এখানে, এখন সাগরের ঢেউয়ে বিলীন। জোয়ার আইলে বাসি কর্মী করি গই এখন বাংলা বাবু দিয়ে তা স্থানীয়দের দাবি, কয়লা বিদ্যুৎ প্রকল্পের মাটি ভরাটের জন্য সাগর থেকে বালি উত্তোলনের পর গত 12 বছরে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। স্থায়ী পুনর্বাসনের দাবি তাদের। আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর যে বাড়িঘর ছিল, আজকে আমরা সব খারানো লোড মাঝে বসন্ত করে বাদ বানি লাগে হাই আমাদের আর টিসে বেরিবাদ, কিন্তু এগুলো সংস্কার করতে হবে। স্থানীয় ও জনপ্রতিনিধিদের অভিযোগ, কয়লা বিদ্যুৎ প্রকল্পকে ঘিরে একসময় স্থানীয়দের উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন দেখানো হলেও বাস্তবে অনেক পরিবার হারিয়েছে তাদের বসত ভিটা। ভাঙন ঠেকাতে পাথরের বাঁধ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। যে জাতি জমি দিয়ে মাতারবাড়ির জাতীয় গ্রিডে যুক্ত করে এই জাতিকে সচল রাখে, জাতীয় অর্থনীতিকে সচল রাখে, সেই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। মাতারবাড়ির খেটে খাওয়া মানুষের জন্য এটা একটা উন্নয়নের একটা বর্ষা দিয়েছিল, কিন্তু আমরা উন্নয়নের বদলে পেয়েছি আমরা প্রতারণা। জিয়ান জায়গা হারায় বর্তমানে ইয়ান যদি আজিয়ে রাতিয়ে ভাঙি দয় সারা মতর বাড়ির মানুষ উন্দুর মারা বাকিব। টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থায়ী পুনর্বাসনের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আছে, তারা টাকার কোনো জায়গা নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাতারবাড়িতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায়। জুবাইর রিফাত, যমুনা নিউজ।
দর্শক, আমরা বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানবো। রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? রাঙামাটিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছে কিনা? রূপা, আপনি জানেন যে রাঙ্গামাটিতে গত কয়েকদিন যে টানা বর্ষণ হয়েছে, টানা বর্ষণের ফলে কিন্তু রাঙ্গামাটির নিম্নাঞ্চলে, রাঙ্গামাটি জেলার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, উপজেলার নিম্নাঞ্চল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই নির্মাঞ্চল চলে যাওয়ার সাথে সাথে কিন্তু নির্মাঞ্চলে যেসব লোকজন বসবাস করতো সেখানে কয়েক হাজার লোকজন কিন্তু এখানে পানিবন্দী অবস্থায় রয়েছে। পানি কিন্তু গত কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু পানি ধীরে ধীরে কিন্তু কাপ্তাই হ্রদের পানি কমতে শুরু করেছে। তাছাড়া আপনি জানেন যে সম্প্রতি গত পরশুদিন থেকে কাপ্তাই যে বাঁধ রয়েছে, কাপ্তাই বাঁধের মাধ্যমে কিন্তু সুরুটির যে জলকপাট রয়েছে, সুরুটির জলকপাটের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক করে পানি কিন্তু কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। যার পরিবর্তে কিন্তু কাপ্তাই হ্রদের যে পানির যে আগে উচ্চতা ছিল, উচ্চতা থেকে ধীরে ধীরে পানি কিন্তু কমতে শুরু করেছে। আপনি যেমনটি বলেছেন, কিন্তু এই যে বানবাসীর যে কয়েক হাজার লোকজন, তারা কিন্তু এখনো পর্যন্ত মানবতার জীবন যাপন করছে। আমরা খবর নিয়েছি রাঙ্গামাটি জেলার বিশেষ করে বাগাইছড়ি, বিলাইছড়ি এবং লংগদু, জুরাছড়ি, বরকল, নানিয়াছড়ি, এইসব এলাকাতে যেসব লোকজন পানিবন্দী অবস্থায় রয়েছে, তাদের ঘরবাড়ি থেকে পানি নেমে গেল। এইসব ঘরবাড়িতে যেসব ময়লা এবং সেখানে যে পলি জমে, তারা কিন্তু এইসব ঘরবাড়ি কিন্তু বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাদের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছে তাদের যে মাথা গোছার টাইটুকু যাতে করতে পারে, সে ধরনের এই ঘর নির্মাণের সামগ্রী যাতে সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়, এই দাবি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল রূপা, রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক নিয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন চিকিৎসকরা। সকালে এফআর কেয়ার হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা ম্যালিগন্যান্ট ব্রেইন স্টেম গ্লিওমায় আক্রান্ত 18 বছর বয়সী এক তরুণের সফল চিকিৎসার বিস্তারিত তুলে ধরেন। জানান, সিঙ্গাপুর থেকে জটিল অবস্থায় রোগীকে লাইফ সাপোর্টে দেশে ফেরত আনার পর চট্টগ্রামে প্রথমবারের মতো সফলভাবে 30টি রেডিওথেরাপি সেশন সম্পন্ন হয়। ক্যান্সার চিকিৎসায় যা গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানান চিকিৎসকরা। বিদেশের উচ্চশিক্ষার সুযোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর পেনিনসুলায় ডেল্টা ইমিগ্রেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তরুণদের উচ্চশিক্ষা, ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়তে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেওয়ার তাগিদ দেন তারা। এ সময় সাইপ্রাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সহ শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা স্টল ঘুরে ঘুরে বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত হন। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে 7 দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। সকালে শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। বক্তব্যে তিনি বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, গাছ সংরক্ষণেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য বন বিভাগকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, সামাজিকভাবে সবাইকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ ও সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা গেলে সরকারের 25 কোটি চারা রোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। মেলায় স্বল্পমূল্যে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী সহ বিভিন্ন প্রজাতির চারা সংগ্রহের সুযোগ থাকায় দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এদিকে খাগড়াছড়িতেও সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে সকালে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শাপলা চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সেখানে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়। পরে মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। এ সময় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার আহ্বান জানান সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।